সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সঙ্গে আছে আমি মুজাহিদ শুভ। আমাদের আজকের আলোচনার বিষয় করোনা জয়ের এক ধাপ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আরও যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন সেজুতি সাহা, অণুজীব বিজ্ঞানী, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এবং আরও আছেন চট্টগ্রাম থেকে ডাক্তার শাকিল আহমেদ, অধ্যাপক মাইক্রোবায়োলজি বিভাগ ও ল্যাব প্রধান, বিআইটিআইডি। দর্শক, শুরুতেই দেখে নেই প্রধান শিরোনামগুলো। দেশে একদিনেই করোনায় মৃত্যুর রেকর্ড ১৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৬৯। এ পর্যন্ত সর্বোচ্চ ১,১৬২ জন শনাক্ত। করোনা যুদ্ধ মোকাবিলায় যোগ দিলেন ২,০০০ নতুন চিকিৎসক। হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত দেয়া যাবে না, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। পঞ্চম দফায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ছে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ঈদে সরকারি কর্মচারীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ। করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে সরকারের নগদ অর্থ সহায়তা শুরু বৃহস্পতিবার থেকে। সরাসরি মোবাইল অ্যাকাউন্টে যাবে ২,৫০০ টাকা, টানা ৩ মাস দেয়ার পরামর্শ। এবং চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনীর ১ মিনিটের বাজার। বিনামূল্যে অসহায় মানুষ নিতে পারবে নিত্যপণ্য। সংক্রমণের ঝুঁকি কমানো এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করাই উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি ইতিমধ্যেই বলেছি আমাদের আজকের আলোচনা বিষয় করোনা জয়ের এক ধাপ। এ পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসের ২৪,০০০-এর বেশি জিনোম সিকোয়েন্স সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে এবারই প্রথম এই ভাইরাসের জিনোম সিকোয়েন্স সম্পন্ন করা হলো। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক ডক্টর সেজুতি সাহার নেতৃত্বে ৮ জনের গবেষক দল জিনোম সিকোয়েন্সের কাজটি করেছে। আসলে আমরা গর্বিত এবং আনন্দিত এই কাজটি করার জন্য। তবে আসলে এই যে জিনোম সিকোয়েন্স সম্পন্ন হলো, আমি প্রথমেই ডক্টর লিয়াকত আলীর কাছে জানতে চাইব যে এই সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করোনার ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে আমরা কোনো সুবিধা পাবো কিনা আপনি জানাবেন। প্রথমেই আমি এই যুগান্তকারী উদ্ভাবনের জন্য অধ্যাপক ডক্টর সমীর কুমার সাহা, টিম লিডার ডক্টর সেজুতি সাহা এবং তাদের গ্রুপের অন্যান্য সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটি আগেই বললাম যে এটি একটি যুগান্তকারী উদ্ভাবন, কারণ এর মধ্য দিয়ে আমাদের রোগ তত্ত্ব অনুধাবন, টেস্ট কিটের তৈরি, বিশেষ করে আরটিপিসিআর বেসড কিট এবং অ্যান্টিবডি কিটস, এর মধ্য দিয়ে আমাদের যে ঔষধের উদ্ভাবন এবং এর সঙ্গে অন্যান্য বিশেষ করে ভ্যাকসিন, যেটা আপনি প্রশ্ন করেছেন, এগুলোতে এটি একটি অস্ত্রের মতো কাজ করবে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি। এবং আরো অনেকগুলো স্ট্রেনের, অর্থাৎ একটা করে না, অনেকগুলো স্ট্রেন যেগুলো আছে বাংলাদেশে, সেগুলোকে যদি আমরা এই জিন সিকোয়েন্সটা করতে পারি। তা আপনার আজকের বিশেষ প্রশ্ন যেটি, যে ভ্যাকসিনের ক্ষেত্রে, আসলে ভ্যাকসিনে আমরা যেগুলো ট্র্যাডিশনাল ভ্যাকসিন বলি, সেগুলোতে মূলত এটাকে বলা হয় আমরা হোল যে অর্গানিজম, যেমন আমরা টিউবারকুলোসিস ভ্যাকসিনে এটা আমরা অনেক সময় লাইভ অ্যাটেনুয়েটেড, অর্থাৎ জীবন্ত যে ব্যাকটেরিয়া তাকে আর একটু দুর্বল করে দিয়ে আমরা অনেক সময় সেটাকে ব্যবহার করি। আবার অনেক ক্ষেত্রে ডেড অর্গানিজম ব্যবহার করি, জীবাণুকে। অনেক সময় এই জায়গাগুলোকে আমরা বলি ট্র্যাডিশনাল ভ্যাকসিন। সাধারণত এটাই ছিল, কিন্তু গত দশকে অনেকগুলো রেভলিউশন হয়েছে। সেই রেভলিউশনের মধ্যে যেমন এটাকে বলা হয় আরএনএ বেসড ভ্যাকসিন, কিংবা ডিএনএ বেসড ভ্যাকসিন, কিংবা ভেক্টর বেসড ভ্যাকসিন। এই যে আজকে আমরা খুব দ্রুত ভ্যাকসিন আসবে আশা করছি, তার কারণ হলো এই নতুন টেকনোলজি গুলো গত দশকে অনেক ম্যাচিউরড হয়েছে এবং কিছু কিছু প্রাথমিকভাবে কিছু কিছু ভ্যাকসিন এসেও গেছে। এই যে আরএনএ বা ডিএনএ বেসড ভ্যাকসিন, এগুলো করে কি, এই আরএনএ বা ডিএনএ আমাদের শরীরে আমাদের জীবকোষের যে যন্ত্রগুলো রয়েছে, অর্থাৎ কারখানাগুলি রয়েছে, সেখান থেকেই অ্যান্টিজেনটা তৈরি করে। যেখানে আগের ভ্যাকসিন গুলোতে সেই জীবাণু থেকে আমরা অ্যান্টিজেনটা আসতো, তারপরে আমাদের অ্যান্টিবডি তৈরি হতো, প্রতিরোধ ক্ষমতা তৈরি হতো। সেখানে আমাদের শরীরে সেই কোনো না কোনো টেকনিকে, সেটা ভেক্টর দিয়ে হোক, সেটা সরাসরি আরএনএ দিয়ে হোক, সেটা সরাসরি ডিএনএ হোক, আমাদের শরীরের জীবকোষ থেকে কিন্তু অ্যান্টিজেন তৈরি করে অ্যান্টিবডিটা তৈরি করা হয়। আমাদের এই যে সিকোয়েন্সিংটা, এটা বুঝতে চেষ্টা অনেক সহজ হবে
যে আমাদের শরীরে কোন ভ্যাকসিন গুলো ঠিক মতো কাজ করবে, কোনগুলো আসলে কাজ করবে না। কিংবা এখানে যদি আমরা ইন্ডিজিনাস উদ্ভাবন করতে চাই, যে এই অস্ত্র ব্যবহার করে আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদন করতে চাই, তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু আমাদেরকে ধারণা দিবে যে কোন ভাবে আমরা আবার আমাদের প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করব। সুতরাং এটি কাজে লাগাতে পারলে অত্যন্ত যুগান্তকারী একটি উদ্ভাবন। ধন্যবাদ। আমি ডাক্তার শাকিল আহমেদের কাছে জানতে চাইবো যে এই যে জিনোম সিকোয়েন্সিং আমরা করলাম, এর মাধ্যমে আমরা কতটা লাভবান হলাম, সাধারণ মানুষ কিভাবে এর মাধ্যমে উপকৃত হবে, আপনার কাছে জানবো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর দর্শকদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জিনোম সিকোয়েন্স করে একটা যুগান্তকারী ধাপ পদক্ষেপ এগিয়ে গেলেন সেজুতি সাহা, সেজন্য তাকে ধন্যবাদ। এই রেসে কিন্তু আরো অনেকেই আছেন, আমি নিজেও যুক্ত আছি। এবং আমি সিভাসু বা ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটির সাথে ওনার যে ভিসি আছেন গৌতম বুদ্ধ সাহা, ওনার সাথে যুক্ত থেকে আমিও কিন্তু জেনোম সিকোয়েন্সে কাজ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরাও ফুল জেনোম সিকোয়েন্স নিয়ে হাজির হব। এবং এই জেনোম সিকোয়েন্স কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার, এবং এর থেকে পুরো ভাইরাসের স্ট্রাকচারটা জানা যায়। এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাসের বিভিন্ন ধাপে আমরা যদি জেনোম সিকোয়েন্স গুলো করি, সেটা টাইম ফ্রেম অনুযায়ী এবং এরিয়া ওয়াইজ অনুযায়ী, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে কোন ভাইরাসটা কতটুকু চেঞ্জ হচ্ছে, মিউটেশন হচ্ছে, এর মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে, অরিজিন কোথা থেকে ছিল। যেরকম ভাবে ফার্স্ট যে জেনোম সিকোয়েন্স করা হয় সেটা চায়নাতে, উহানের ভাইরাস থেকে, এবং 1 মাসের মধ্যেই তারা সম্পন্ন করতে পারে। এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। তার কারণ হচ্ছে যে এর আগে আর্লিয়েস্ট জেনোম সিকোয়েন্স ছিল সেটা সার্স ভাইরাস, সার্স কোভিড জন্য, সার্স কোভিড যেটা এর আগে ছিল মানে কোভিড হিসাবে পরিচিত, সেটা কিন্তু 11 মাসে করা সম্ভব হয়েছিল। এটা মাত্র 1 মাসে করা সম্ভব হয়েছে। ফ্রান্সের 24শে ফেব্রুয়ারি ওরা এই প্রথম আক্রান্ত হয়, এবং ওই দিনই তারা ওই ভাইরাস আইসোলেট করে এবং জেনোম সিকোয়েন্সিং করে। এবং আপনি যেটা বলেছেন যে প্রায় 24,000 জিন সিকোয়েন্স আবিষ্কৃত হয়েছে। আমেরিকাতে বিভিন্ন জায়গায় করা হচ্ছে। প্রথমে যেটা আমেরিকাতে জেনোম সিকোয়েন্স করে ধারণা করা হলো, প্রথমে যে ধারণাটা পাওয়া গেল সেটা হচ্ছে যে মানুষ মনে করতো যে সব ভাইরাস বোধহয় চায়না থেকে এসছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, ওয়াশিংটনে ইন্ডিজেনাস ভাইরাস ছিল, এই ভাইরাস ওখানেই ছিল, ওখান থেকে মিউটেট করে ওটা নতুন এসছে। চায়না থেকে যেটা এসছে সেটা ছাড়াও ওদের নিজস্ব ভাইরাসও আছে। এইভাবে আমরাও আমাদের ভাইরাসটা কোথা থেকে এসছে, এটা কি চাইনিজ অরিজিন, এটা কি আমেরিকান অরিজিন, নাকি এটা ইউরোপ থেকে এসছে, এবং এর নেচারটা কি, এর বিহেভিয়ারটা কিরকম, এর ফাইলোজেনেটিক অরিজিনটা কি, অর্থাৎ কোথা থেকে এটা উৎপত্তি হয়েছে, এই ফাইলোজেনেটিক অরিজিনটাই সবচেয়ে বেশি তথ্য দেয় আমাদের এই জিনোম সিকোয়েন্সটা। এবং এটা কি ব্যাট থেকে এসছে, প্যাঙ্গোলিন থেকে এসছে, অন্য কোন অ্যানিমেল থেকে এসছে, এবং তার বিহেভিয়ারটা কিরকম, তার নেচারটা কিরকম। এই যে মানুষজন বলছেন যে এর ট্রান্সমিসিবিলিটি এতদিনের, বৃষ্টি হলে চলে যাবে, এটা ওয়েদারের সাথে একটা সম্পর্ক আছে, এই তথ্যগুলো কিন্তু মূলত দিবে হচ্ছে আপনার জিনগুলো, এবং তার মধ্যে কি ধরনের মিউটেশন হচ্ছে, কি পরিবর্তন আসছে। এইগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি সিকোয়েন্সিয়ালি অ্যানালাইসিস করি, তাহলে যে তথ্যগুলো আমরা পাবো সেটা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে ফাইট করব, এটাকে কিভাবে আমরা কন্টেইন করব, এর বিস্তারটা কিভাবে আমরা ঠেকাবো, এবং এর ট্রিটমেন্ট মডেলিটি কি হবে, কোন জায়গাকে টার্গেট করে আমরা চিকিৎসা করতে পারবো, এবং ভ্যাকসিন তৈরি করবার সময় তার কোন সাইডটাকে আমরা ইউটিলাইজ করব, তার স্পাইক প্রোটিন ইউজ করব, তার নিউক্লিয় প্রোটিন ইউজ করব, নাকি তার আরএনএটা ইউজ করব। এই ভ্যাকসিন ডেভেলপমেন্টে এটা অনেক কাজে আসবে, ট্রিটমেন্ট মডেলিটি ডেভেলপমেন্টে কাজে আসবে, এবং কন্টেইনমেন্ট এন্ড ট্র্যাকিং এন্ড কন্টেইনমেন্ট এই জায়গাতেও এটা অনেক কাজে আসবে। আচ্ছা, আপনার কাছে আসবো। আমি অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমানের কাছে জানতে চাইবো যে ভ্যাকসিনের বিষয়টি একটু সময় সাপেক্ষ, কবে আসলে নাগাদ আমরা হাতে পাবো সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের হাতে অনেক ওষুধ কিন্তু ইতিমধ্যে এসেছে, আমরা নাম শুনছি। আপনার কাছে যদি জানি যে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা কার্যকর ওষুধ পাবার ক্ষেত্রে কতটা সহজ হলো এই রাস্তাটি, আপনার কাছে জানবো। ধন্যবাদ, শুভ অভিনন্দন সেজুতি সাহা এবং তার দলকে এই ধরনের একটি যুগান্তকারী আবিষ্কারের জন্য। আপনি যে জিনিসটা বলছেন সেখানে আসলে ওষুধ উদ্ভাবনের ক্ষেত্রে জেনোম সিকোয়েন্সিং তেমন বড় ধরনের কন্ট্রিবিউশন করার সুযোগ খুব কম। এটা মূলত মিউটেশন বোঝার জন্য, যেগুলো বলেছেন ওনারা, মিউটেশন বোঝার জন্য, ডিজিজ প্রসেস বোঝার জন্য, এবং ডায়াগনস্টিক আবিষ্কারের জন্য এটার ইম্প্যাক্ট অনেক বেশি হবে। তবে
যখন ওষুধ আবিষ্কার হয়ে যাবে তখন আসলে বেশ কিছু ডেভেলপমেন্টের সুবিধা হবে। প্রেডিকটিভ মেডিসিন, তারপরে আসলে আমাদের জেনোম সিকোয়েন্সিং আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে হেল্প করবে। কিন্তু ওষুধ উদ্ভাবনের সরাসরি ভাবে এই ধরনের কোনো সরাসরি উপকার এক্ষুনি পাওয়া সম্ভব হবে না আসলে। আচ্ছা, আমি আমি সেজুতি সাহার কাছে জানতে চাইবো যে এই যে জিনোম সিকোয়েন্সিং হলো, আপনাকে প্রথমে আসলে অভিনন্দন জানিয়ে নিচ্ছি। এই আমাদের বাংলাদেশ আসলে গর্বিত আপনার জন্য। আপনি এই বিশাল একটি কর্মযজ্ঞ আসলে খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে সম্পন্ন করেছেন। আপনার কাছে আসলে জানবো যে জিনোম সিকোয়েন্সিং এর ফলাফলটা আসলে কি, আমরা যদি সহজভাবে আপনার কাছে জানতে চাই। আপনি কি আমাকে শুনতে পেয়েছেন কিনা, যে জেনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা ফলাফলটা আসলে কি পেলাম, যদি আপনি আমাদের বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, বলুন। আচ্ছা, তো থ্যাংক ইউ কিছু বলতে হলে আরো অনেক। আচ্ছা, শব্দ বিভ্রাট হচ্ছে। আমরা এই একই প্রশ্নটি শাকিল আহমেদের কাছ থেকে আসলে জানতে চাই যে ফলাফল আমরা আসলে কি পেলাম প্রথমবার বাংলাদেশে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে, বলবেন। জি ধন্যবাদ। জিন সিকোয়েন্সিং এর সাথে আমিও জড়িত আছি, আগেই বলেছি সিভাসের সাথে জয়েন্টলি কাজ করছি আমরা, চিটাগং ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরাও একটা লার্জার বড় পরিসরে অনেক বেশি সংখ্যক ভাইরাস নিয়ে আমরা জিনোম সিকোয়েন্স নিয়ে হাজির হব। জিনোম সিকোয়েন্স দিয়ে প্রথমে যেটা বলেছি যে উৎপত্তিটা কোথা থেকে এসছে, ফাইলোজেনেটিক অরিজিনটা কি, এটা বিস্তার কিভাবে হচ্ছে, সময় ভেদে এটা মিউটেশনটা কিরকম হচ্ছে, এবং মিউটেশন থেকে আমরা বুঝতে পারবো যে এটা কত তাড়াতাড়ি অথবা কত স্লোলি মিউটেট করে। আমি যদি আপনাকে একটা তথ্য দিই যে এইটা ইজ এ স্লোলি মিউটেটিং ভাইরাস। নর্মাল যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যে স্পিডে মিউটেট করে তার থেকে কিন্তু এটার স্পিডটা হচ্ছে হাফ। এবং যদি আমরা টোটাল জেনোম ওয়েট হিসাব করি, জেনোমিক লেন্থ যদি হিসাব করি, তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের লেন্থ হচ্ছে এই ভাইরাসের প্রায় ডবল। অর্থাৎ ওটা যদি 2 গুণ হয় তাহলে লেন্থের কারণে ওখানে 4 গুণ বেশি মিউটেশন হয়। এটা স্লোলি হয়। স্লোলি মিউটেশন হওয়ার যে সুবিধা সেটা হচ্ছে এই যে এইটা সহজে মানুষকে আবার রিইনফেক্ট করতে পারবে না। 1 নাম্বার বেনিফিট এটাই। আর যে কারণে বলা হচ্ছে একবার হলে বারবার আর হবে না, এই মুহূর্তে এটাই প্রতিষ্ঠিত। এছাড়া যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে এই যে অরিজিন জানার পরে আমরা এর যে টার্গেট সাইটটা খুব ইজিলি বের করতে পারবো। কারণ ঘন ঘন যখন মিউটেশন হবে তখন কিন্তু আমরা যেটাকে টার্গেট করবো সেটা চেঞ্জ হয়ে গেলে ভ্যাকসিনটা কাজ করবে না। যে কারণে কিন্তু এইচআইভি ভ্যাকসিনে আমরা ফেল করছি। ইনফ্লুয়েঞ্জাতেও খুব ভালো ভ্যাকসিন আমরা পাচ্ছি না, যেরকম ভাবে ব্যাকটেরিয়া বা টক্সিনের এগেনস্টে আমরা ভ্যাকসিন পাই, টক্সিনের এগেনস্টে এখানে কিন্তু তত পাই না। কিন্তু আমরা খুব আশাবাদী, যেহেতু এটা মিউটেশন খুব স্লো। অলরেডি যেটা বলেছেন যে প্রায় 26,000 জেনোমিক স্টাডি অলরেডি জিন ব্যাংকে জমা আছে, এবং সেগুলো কিন্তু একটা নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত পৃথিবীর সমস্ত ভাইরোলজিস্ট তার অ্যাক্সেস পান, এবং তারা এটাকে পর্যালোচনা করতে পারেন, এবং পর্যালোচনা করে তারা টার্গেট সাইটটা আবিষ্কার করতে পারেন। আবিষ্কার করতে পারলে সুবিধা হবে এই যে আমরা যে ভ্যাকসিন গুলো অলরেডি আন্ডার ট্রায়াল আছে, আমরা আশা করছি যে আমরা ভ্যাকসিনটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবো, যেহেতু এটাতে মিউটেশন কম হচ্ছে। আমি ডক্টর সেজুতি সাহার কাছে আবারও জানতে চাইবো যে এই কাজটি করার জন্য, জিনোম সিকোয়েন্সিং এর জন্য সহায়তা করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং চ্যান জুকারবার্গ বায়োহাব ইনিশিয়েটিভ। কি ধরনের সহযোগিতা পেয়েছেন এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ আপনাদেরকে কি ধরনের সহযোগিতা করেছে? আশা করি এবার আমার কথা ভালোভাবে শুনতে পাবেন। জি জি, বলুন। সবার আগে অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে, কারণ 29শে মার্চে আমরা পারমিশন পেয়েছি যে আমরা এই দেশের জন্য একটা প্রাইভেট অর্গানাইজেশন হিসাবেও যেন টেস্টিং করতে পারি কোভিড-19 এর জন্য, বাংলাদেশকে যেন আমরা সার্ভিস দিতে পারি। তো তখন থেকে আমাদের এই কোভিড-19 এর যাত্রা শুরু। তো তখন থেকে আমরা চেষ্টা করছি কিন্তু সিকোয়েন্সিং করবো। তো অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের অনেক অনেক হেল্প লেগেছে আমাদের। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস এর সাথে কিন্তু আমরা কাজ করি অনেক অনেক বছর ধরে। আপনার শোতে আমরা কয়েকদিন আগে এসেছিলাম গেটস এর হিরো হিসাবে, তো ওনাদের সাথে যোগাযোগ অনেক দিনের। তো যখনই ওনারা জানলেন যে আমরা
কোভিড-19 রেসপন্স টিম হিসাবে যুক্ত হয়েছি, তখনই ওনারা আমাদেরকে ফাইন্যান্সিয়ালিও হেল্প করা শুরু করলেন। এবং এর আগেও কিন্তু আমরা এই প্রথম ভাইরাস সিকোয়েন্স করছি না, এর আগে আমরা আরএসভি ভাইরাস সিকোয়েন্স করেছি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সিকোয়েন্স করেছি, বেশ কিছু ব্যাকটেরিয়া সিকোয়েন্স করেছি। তো এটার জন্য কিন্তু আমাদের ফান্ডিংটা এসেছিল কমপ্লিটলি বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে। তাছাড়া যে ইন্টেলেকচুয়াল গাইডেন্স, মানে ব্যাকটেরিয়া সিকোয়েন্স করা এক জিনিস, ভাইরাস সিকোয়েন্স করা থেকে আরেকটু ডিফিকাল্ট, কারণ আমরা কিন্তু ভাইরাসটাকে ল্যাবরেটরিতে গ্রো করি না, এবং আমরা চাইও না গ্রো করতে, কারণ এটা আরো ছড়াতে পারে এবং বায়োসেফটি লেভেল অনেক বেশি লাগে। এই জন্য আমরা যেটা করি, ভাইরাসটাকে একদম নিষ্ক্রিয় করে তারপর এটাকে সিকোয়েন্স করি। এটা ডিফিকাল্ট একটা টেকনিক, এবং এইটার ইন্টেলেকচুয়াল গাইডেন্সটা আমাদের এসেছে চ্যান জাকারবার্গ বায়োহাব বা ইনিশিয়েটিভ থেকে, কারণ তারা কিছু প্রোটোকল এবং মেথডোলজি ডেভেলপ করেছে যেটা আমরা ইউজ করেছি। এবং আমার কিন্তু 2 বছর আগে ট্রেনিংটা ওখানেই হয়েছে। আচ্ছা, আমি সঙ্গে আরো জানতে চাই যে একটি সাধারণ মানুষ কিংবা অনেকের মধ্যে কিউরিয়াসিটি আছে যে আপনি 29শে মার্চ যুক্তরাজ্য থেকে ফিরতে চেয়েছিলেন, কিন্তু লকডাউনের কারণে আসলে আটকে পড়েছেন, এখন পর্যন্ত আসলে ফিরতে পারেননি। আপনি যুক্তরাজ্যে আছেন, আপনার টিমের অন্যান্য সদস্যরা বাংলাদেশে আছে, কিভাবে আসলে আপনি নেতৃত্ব দিলেন সেই গল্পটি আপনার কাছে শুনতে চাই। অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য। আসলে বলেন না যে মানুষ যখন ঢাকায় পড়ে তখন ঠিকই উপায় খুঁজে বের করে কাজ করার। তো আমি তো বাংলাদেশেই কাজ করি, আমার ওখানে যে টিমটা আছে ওখানে আমাদের অনেকদিন ট্রেনিং হচ্ছে যে আমরা কিভাবে সিকোয়েন্সিং করতে পারবো। তো দলটা তো ওখানেই রয়ে গেছে, যেটা বললেন লাস্ট ফ্লাইটটা হঠাৎ করে 36 ঘন্টার মধ্যে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হলো। আমি যে এমার্জেন্সিতে এখানে এসেছিলাম, তো যেতে পারিনি, কিন্তু আমাদের টেস্টিং শুরু হয়ে গেছে। তো আমি আর বাবা যে টিমটা লিড করি, ল্যাবে ওরাই করছিল টেস্টিং। তো তখন থেকে এই যে আমি কিভাবে ভার্চুয়ালি এখানে থেকে ওদের সাথে 24 আওয়ার্স কমিউনিকেট করতে পারি, এটার জন্য আমরা ল্যাবের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে দিয়েছি। তারপর আমরা মাইক্রোসফট টিমস ইউজ করি যেন কনস্ট্যান্ট কমিউনিকেশন আমাদের সাথে থাকে। হ্যাঁ, ওখানে ক্যামেরা আছে, স্পিকারস আছে, মাইক্রোফোন আছে, ওরা টেস্টিং করছে, কনস্ট্যান্টলি আমরা রেজাল্টস ডিসকাস করছি, টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। তারপরে যখন আমরা সিকোয়েন্সিং শুরু করলাম, তখন তো অবশ্যই আরো ডিফিকাল্ট ছিল, কারণ এটা তো আমরা প্রতিদিন যেহেতু করি না, মানে মিনিটে একদিকে কেউ হয়তো হোয়াটসঅ্যাপে কথা বলছে, আরেকদিকে আমাদের মাইক্রোসফট টিমস এর লাইভ কথাবার্তা চলছে, এরকম করে করে আমরা একটু একটু এগিয়েছি, কিন্তু অনেক কিছু শিখলাম যে ভার্চুয়ালি এটা করা যায়। আচ্ছা, আপনার কাছে আসবো। আমি ডাক্তার লিয়াকত আলীর কাছে জানতে চাইবো যে একটি কার্যকরী ভ্যাকসিনের জন্য সারা পৃথিবী আসলে অপেক্ষায় রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং জার্মানিতে ভ্যাকসিনের জন্য আসলে চেষ্টা করা হচ্ছে, এবং আপনার কাছে আসলে জানবো যে এই ট্রায়ালগুলো কোন স্টেজে আছে এবং কতদিন নাগাদ আমরা একটি কার্যকরী ভ্যাকসিন আসলে পেতে পারি। দ্বিতীয় অংশের উত্তর দেওয়াটা একটু কঠিন। আমরা প্রথম অংশটা বলি যে বেশিরভাগ ক্ষেত্রে স্টেপ গুলোকে কিছুটা বাইপাস করানো হয়েছে, কারণ যেগুলো ট্র্যাডিশনালি করা হয় যে প্রিক্লিনিক্যাল স্টেজের পরে ফেজ 1 ফেজ 2 আগে যে অ্যানিমাল স্টাডি যেগুলো করা হয় প্রিক্লিনিক্যালি, সেগুলোকে অনেকগুলোকে এক্সেম্পট করা হয়েছে, এবং ফেজ 1 ফেজ 2 এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মার্চ করা হয়েছে, ফেজ 3 তে অনেক ক্ষেত্রে চলে গেছে। তো এই যে এই ট্রায়ালগুলোর মধ্যে বিভিন্ন রকম টার্গেট রয়েছে। একটু আগে ডক্টর শাকিল যেটা বলছিলেন যে একটা পার্টিকুলার এমন কোনো প্রোটিন যদি পাওয়া যায় বা যে এমন একটা অংশকে টার্গেট করা যায় যেটা খুব দ্রুত মিউটেট করে না, কারণ যদি মিউটেশন হয়ে যায় তাহলে কিন্তু একটা ভ্যাকসিন করার পরে আবার সেটা কাজ করবে না আরেকটার জন্য। তো দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে যে স্পাইক প্রোটিন, এস প্রোটিন, অর্থাৎ আমরা যেটা দিয়ে আমরা দেখছি যে ওই যে কদম ফুলের মতো স্পাইক যে দেখা যাচ্ছে, এবং সেই স্পাইক প্রোটিনটা SE2 একটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে জীবকোষে প্রবেশ করছে, তাহলে ওই প্রোটিনটা কিন্তু কম মিউটেট করছে। এর বিরুদ্ধে যেসব ভ্যাকসিন গুলো নিয়ে কাজ হচ্ছে সেগুলো বেশিরভাগই এস প্রোটিনের এগেনস্টে, এবং সেটা আরএনএ ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন, ভেক্টর বেজ। আমি আগে যেটা বলছিলাম তার মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি মূলত একটা ভেক্টর বেজ ভ্যাকসিনে তার সঙ্গে কাজ করছে। যেমন ধরা যাক যে আরো আরএনএ বেজ ভ্যাকসিনে মডার্না কাজ করছে ইউএসএ থেকে, আরএনএ ভ্যাকসিনে ইম্পেরিয়াল কলেজ লন্ডন করছে, সেখানে ফাইজারের সঙ্গে যেটা জার্মানি বললেন বায়োএনটেক জার্মানির এবং ফাইজার ইউএসএ তারা হাত মিলিয়েছে। অন্যদিকে চায়নাতে ইনোভ্যাক্স যেটা সেটা আরেকটা আরএনএ ভ্যাকসিনের কাজ করছে। এমনকি আসলে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও ICMR এবং BBIL যে ভারতীয় যে বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, তারা কিন্তু আবার আরেক ধরনের টেকনোলজি
যেটা একটা হোলসেল বেস, যেটা আমরা আগেই বললাম যে ট্র্যাডিশনাল টেকনোলজিতেও কাজ করছে। সুতরাং আসলে নানান দেশেই আমরা যে কাজগুলো হচ্ছে এগুলোতে কেউ কেউ বলছেন যে আমরা হয়তো 6 মাসে পারবো, কেউ হয়তো 9 মাসে পারবো, কিন্তু বেসিক্যালি এগুলো স্পেকুলেশন। তার মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা কাজ করেছেন, তারা আবার যেটা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটা লার্জেস্ট প্রডিউসার অফ ভ্যাকসিন, তাদের সঙ্গে একটা অলরেডি মানে লিঙ্ক আপ করে ফেলেছে যে আমাদের যখন হবে তাড়াতাড়ি যেন প্রোডাকশন করা যায়। কারণ আসলে একটা ভ্যাকসিন হওয়ার পরে যেটাকে স্কেল আপ বলি, যেটা আসলে কমার্শিয়াল লেভেলে যে করার সক্ষমতা, এটা কিন্তু গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস দিয়ে করাটা অত সহজ কাজ না। আরেকটা কথা বলি যে এই যে আরএনএ বা ডিএনএ বেসড ভ্যাকসিন যেটা প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম গুলো কিন্তু আপেক্ষিকভাবে নতুন, এগুলো কিন্তু খুব বেশি রকম অভিজ্ঞতা আমাদের নেই। আমাদের যেভাবে ট্র্যাডিশনাল ভ্যাকসিনের যেভাবে অভিজ্ঞতা, এত অভিজ্ঞতা এখানে নেই। সুতরাং এগুলো তো করতে গেলে অনেক রকম কিন্তু, যেটাকে আমরা বলি অনেক রকম মানে হিচ হতে পারে। সেই জন্য কেউ কেউ ইতিমধ্যে, যেমন ফাইজারের সঙ্গে বায়োনটেক, এরা যেমন ইতিমধ্যে যুক্ত করেছে, কারো কারোর সঙ্গে মডার্নের সঙ্গে অ্যাস্ট্রাজেনিকা এইসব প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে। তো এই ক্ষেত্রে প্রায় সবাই মানে নেক টু নেক, যেমন ডিএনএ বেসড ভ্যাকসিনে ইউএসএ ইনোভিও ফার্মা, সেও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। কাজে আমরা কেউ বলতে পারবো না, তবে বেস্ট গেস হচ্ছে যে 1 বছরের আগে না, যতই যে বলুক, কারণ অনেক রকম বিষয় 1 থেকে 2 বছর, গড় 18 মাস। 18 মাস হলে আমরা বলবো যে সাংঘাতিক রকম একটা অগ্রগতি। হ্যাঁ, মানে এর চাইতে আর আনন্দের কোনো বিষয় হতে পারে না, মানে মাস লেভেল প্রোডাকশনে যাওয়া পর্যন্ত। আচ্ছা, ভ্যাকসিনের প্রসঙ্গ থেকে আমরা একটু ওষুধের প্রসঙ্গে আসব। ভ্যাকসিন একটি সুদূর প্রসারী ব্যাপার, আমরা আসলে বলেছি। আমি সাইদুর রহমানের কাছে জানতে চাইবো যে আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ওষুধের নাম কিন্তু শুনছি, বেশ আলোচনা হচ্ছে সারা বিশ্বে, এবং বাংলাদেশে আমরা অনেকগুলো ওষুধের নাম বলা যায় আমাদের মুখস্থ হয়ে গেছে। আপনার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত কার্যকরী কোনো ওষুধ আমাদের হাতে এসে পৌঁছেছে কিনা, আপনার কাছে জানবো। সাইদুর রহমান খসরু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনার অডিওটা অন করে একটু আমাদের কথা বলবেন। জি বলুন। যে দুঃখিত, মানে আমি বলতে চাচ্ছি যে ওষুধের এই বিষয়টি গত কয়েকদিন যাবৎ দেশের এবং আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে এসছে, সেটা আসলে বেশ কিছু বিভ্রান্তি সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে তাতে। এবং আসলে এই ব্যাপারটাকে যতটা না বিজ্ঞান, তার চেয়ে বিজ্ঞানের বাইরে অন্যান্য বিষয়াদি এটা কেমন ভাবে প্রভাবিত করছে, যে কারণে এখানে সত্যিকারের যে ধরনের শক্তিশালী প্রমাণের ভিত্তিতে একটি কেমিক্যাল সাবস্টেন্সকে ওষুধ বলে বলা হয়ে থাকে, সে ধরনের শক্তিশালী প্রমাণের অনুপস্থিতিতে অথবা অনেক দুর্বল প্রমাণের ভিত্তিতে আসলে সেগুলোকে, আপনি যে শব্দটা ব্যবহার করেছেন কার্যকর ওষুধ, এই কার্যকারিতা প্রমাণের একেবারে নির্দিষ্ট পদ্ধতি আছে আসলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মহামারীর অজুহাতে এই কার্যকারিতা প্রমাণের বিশ্ব স্বীকৃত যে পদ্ধতিগুলো, সেই প্রক্রিয়াগুলো পার হয়ে আসার কথা একটি ওষুধের, সেগুলো যথেষ্টভাবে মানা হচ্ছে না, এবং এর ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দেশে দেশে এর ফলে পার্থক্য তৈরি হচ্ছে। কোন দেশ প্রাণের চাইতে অর্থনীতিকে মূল্য বেশি দিচ্ছে, কোন দেশ দ্রুত ওষুধ উৎপাদনের দিকে চলে যাচ্ছে, কোন দেশ ওষুধ উৎপাদনের অনুভূতিকে ওই রোগের একটা কি বলে রিমেডি হিসেবে মনে করছে। সেই যে সারা বিশ্ব জুড়ে ওষুধ আসলে প্রায় 70টা ওষুধকে নিয়ে গবেষণা চলছে, প্রায় 1000 খানেকের উপরে 1100-এর মতো ওষুধ নিয়ে গবেষণা চলছে। অথচ আপনারা যদি খেয়াল করবেন, এর মধ্যে 5-7টি ওষুধকে আসলে সম্ভাবনাময় হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বড় ট্রায়াল, যেগুলোকে বলা হচ্ছে অ্যাডাপটিভ ট্রায়াল, সলিডারিটি বা ডিসকভারি, যে ধরনের বড় ট্রায়াল গুলোতে সেখানে যে মলিকুলগুলো ইনক্লুডেড হয়েছে, সেগুলো এক্সপার্ট প্যানেল মনে করেছে এগুলোর পোটেনশিয়াল আছে, কিন্তু সেগুলোর বাইরে প্রচুর ওষুধ পৃথিবীর বিভিন্ন দেশে, শুধুমাত্র ইভেন এমনকি দু একটি তো ইনভিট্রো মানে মানব দেহ বা কোনো ইভেন কোনো প্রাণীর দেহ দেখা হয়নি, সেই অবস্থায় ওষুধকে ওষুধ বলা শুরু হয়ে গেছে। অতএব এই ব্যাপারটা, অথবা মহামারীকে বিবেচনা করে কোন দেশ ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিচ্ছে। ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন একটা স্পেশাল অ্যাক্ট, এবং সেখানে তারা বলে দেয় কিন্তু যেটি ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, এটি শুধুমাত্র সরকারকে দিতে হবে অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানকে দিতে হবে, এটি এই কন্ডিশন বলে দেওয়া আছে। যেমন দু একটি ওষুধ সম্পর্কে নির্দিষ্ট করা আছে যে এই 3টি বা 4টি ক্লিনিক্যাল কন্ডিশন পূরণ করলে, সবচেয়ে বড় কথা যেটা ইমার্জেন্সি অথরাইজেশনে বলা হয়, এটা অ্যাপ্রুভ না, এই কথাটা লিখতে হবে। এটা অ্যাপ্রুভাল মিন করে না যথেষ্ট, কারণ এগুলো ইন্টারিম ট্রায়াল রেজাল্টের উপরে বেস করে ইমার্জেন্সি অথরাইজেশন দেওয়া হচ্ছে। এটা অনেকটা বলা যেতে পারে যারা রেগুলেটর, তারা তাদের দেশের নাগরিকদের একটা উপকারের সম্ভাবনা থাকতে পারে ভেবে সিভিয়ারলি অসুস্থ মানুষের জন্য কিছু অনুমোদন দিচ্ছে।
এখন সেই অনুমোদনকে অনুমতি মনে করে এবং সেগুলোকে মিসইন্টারপ্রেট করে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলছে। আমার মনে হয় যে ওষুধ সম্পর্কে কোভিড-19 আমাদেরকে শিখাচ্ছে যে আসলে বিজ্ঞানকে এইভাবে জনগণের সামনে উপস্থাপন করা চিকিৎসক সমাজকে বিভ্রান্ত করে, জনগণকে বিভ্রান্ত করে। আমি শাকিল আহমেদের কাছে জানতে চাইবো যে আপনি বলেছেন যে খুব শিগগিরই আপনার ল্যাব থেকেও জিনোম সিকোয়েন্সিং করা হবে, এটা খুবই আশার খবর। কিন্তু সারা বাংলাদেশের যে সব ল্যাবের সক্ষমতা আছে সেই জায়গাগুলোতেও যদি আমরা একই ধরনের জিনোম সিকোয়েন্সিং করতে চাই, সেক্ষেত্রে কি ধরনের সহযোগিতা প্রয়োজন, কোন পদ্ধতির মধ্যে দিয়ে আমরা যেতে পারি, আপনি ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি জিনোম সিকোয়েন্সিং একটা খুব বিশাল কাজ। এটা কিন্তু কোনো ল্যাবরেটরিতে বসে করা যায় না, এটাতে সিকোয়েন্সার লাগে। সিকোয়েন্সার একটা ভেরি কস্টলি এবং এখন অবশ্য কস্টলি অনেক, কিন্তু আগে অনেক লেবার ওরিয়েন্টেড ছিল, ডিফিকাল্ট টাস্ক ছিল। এখন নতুন নতুন যে নেক্সট জেনারেশন জিনোম সিকোয়েন্সিং এসে সেগুলো অনেক ইজি হয়ে গেছে, কিন্তু অ্যাভেলেবিলিটি নাই। আমি যদি বলি বাংলাদেশে একটা বা দুটো জিনোম সিকোয়েন্সার আছে, যে কারণে ওনারা কিন্তু দেশের বাইরে নিয়ে গিয়ে করেছেন। আমাদেরকেও কিন্তু হয় দেশের বাইরে নিয়ে গিয়ে করতে হবে। আমরা যেরকম অস্ট্রেলিয়াতে যোগাযোগ করছি, আমরা ইউকে তে যোগাযোগ করছি, আমরা কোরিয়াতে যোগাযোগ করছি যাতে জেনোম সিকোয়েন্সিং করা যায়। তবে একটা ভালো খবর হচ্ছে যে আমি জানি না সরকার অবশ্য কতটুকু এটা পারমিট করবেন, যে ভারত গবেষণা ইনস্টিটিউট যেটা বাংলাদেশে আছে, দে হ্যাভ গট দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটি জেনোম সিকোয়েন্সার, এবং তারাও যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে জেনোম সিকোয়েন্সিং করতে পারি। আমি ডায়াগনস্টিক কাজ করছি, আরটিপিসিআর এ কাজ করছি, আমি আরএনএ টা আইসোলেট করছি এবং হাই ডেনসিটি হাই কনসেন্ট্রেশনের আরএনএ স্যাম্পল গুলোকে আমি প্রিজার্ভ করছি, কিন্তু সিকোয়েন্স করবার ক্ষমতা কিন্তু আমার নেই। সিকোয়েন্স করতে চাইলে আমাকে কোলাবোরেশনে করতে হবে, কোন জিন সিকোয়েন্সার আছে এরকম একটা কোম্পানির সাথে আমার যোগাযোগ করতে হবে, এবং এখানে একটা কস্টের ইনভলভমেন্ট আছে, ফান্ডিংটা অ্যারেঞ্জ করতে হবে। এই সবকিছু মিলিয়ে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। সেজুতি সাহা এগিয়ে গেছেন, তাকে আমি এই জন্য ধন্যবাদ আচ্ছা, জানাই আমি এবং আপনার কংগ্রাচুলেট করি। প্রশ্নের আমাদের প্রসঙ্গ, চেষ্টা আছে, ইনশাআল্লাহ আমরাও আপনার পিছু পিছু হাঁটবো। আচ্ছা, আপনার প্রশ্নের সূত্র ধরে আমি সেজুতি সাহার কাছে জানতে চাইবো যে আমরা যদি বাংলাদেশের সক্ষম ল্যাবগুলোতে এই সিকোয়েন্সিং করার যোগ্যতা যদি আসলে বাড়াতে চাই, আপনি আসলে কিভাবে সহযোগিতা করতে পারেন, যেহেতু আপনি এখানে লিড দিয়েছেন, আপনার কাছেই জানবো। আচ্ছা, তো মানে এটা সত্যি কথা, কিন্তু আমরা প্রায় আমাদের নমুনাগুলাকে, বাংলাদেশের নমুনাগুলাকে আমরা বাইরে পাঠিয়ে দিতে বাধ্য হই, কারণ আমাদের ওই এক্সপার্টিসটা নাই আমাদের দেশে বসে সিকোয়েন্সিং করার। তো আমি যখন 4 বছর আগে দেশে ফেরত এসেছি, বাইরে থাকতাম আমি কিন্তু ওই জিদটা নিয়েই দেশে ফেরত এসেছি যে আমাদের দেশে আমি ক্যাপাসিটি বিল্ড করব। কারণ আমার যেটা হয়েছে, যেহেতু আমি বাইরে পড়াশোনা করেছি, কানাডায় আন্ডার গ্রাজুয়েশন করেছি, পিএইচডি করেছি, আমি অনেক প্রিভিলেজ। আমি কিন্তু পড়াশোনার মধ্যেই শিখে গেছি যে কিভাবে জিনোম সিকোয়েন্সিং করতে হয়, কিভাবে অ্যানালিসিস করতে হয়। এই সুযোগটা কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা পায় না। তো আমার যেটা ইচ্ছা ছিল যে আমি বাইরে যা শিখেছি সেটাকে আমার দেশে নিয়ে আসবো। তো আমাদের এই যে আমরা একটা জিনোম সিকোয়েন্স করলাম, আমার মনে হয় দিস ইজ অ্যান অপরচুনিটি। এই যে এখন যে করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যে আমরা আছি, দিস ইজ অ্যান অপরচুনিটি যে আমরা কিভাবে অন্য ল্যাবগুলাকে ইন্সপায়ার করতে পারি জিনোম সিকোয়েন্সিং এ এগিয়ে যাওয়ার জন্য। আমরা এখনই যেটা শুনলাম যে আসলে জিনোম সিকোয়েন্সিং আগে খুব একটা কঠিন একটা বিষয় ছিল, যত দিন যাচ্ছে প্রোটোকলগুলো কত সোজা হয়ে যাচ্ছে, মেশিনের ব্যবহারগুলো সোজা হয়ে যাচ্ছে। রিসেন্টলি কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা আসলে নেক্সট জেনারেশন সিকোয়েন্সার এসেছে। আমার জানা মতে ইলুমিনার সিকোয়েন্সার প্রায় 16টা আছে বাংলাদেশে, কিন্তু মানে মেশিন থাকলে তো হবে না, আমাদের টেকনিক্যাল এক্সপার্টিস লাগবে, যেটা আমাদেরকে এখন করতে হবে, টেকনিক্যাল এক্সপার্টিসটা গ্রো করাতে হবে। এটার জন্য যত প্রোটোকলস আছে আমরা তো অবশ্যই সবকিছু পাবলিকলি অ্যাভেলেবল করে দিব, এবং আমরা যতভাবে হেল্প করতে পারি ততভাবে করব। আমাদের যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের হয়তো বা টেকনিক্যাল এক্সপার্টিস আছে, কিন্তু আমাদের মেশিনটা খুব ছোট্ট। আমাদের ছোট্ট একটা সিকোয়েন্সিং মেশিন আছে যেটা নাম i-Seq100। এখানে আমরা একটা দুটো জিনোমের বেশি সিকোয়েন্সিং করতে পারি না একবারে। তো এই জন্যই যদি আমরা আসলে এখানে এগিয়ে যেতে চাই জিনোম সিকোয়েন্সিং এর দিকে বাংলাদেশে, আমাদের সবাইকে কিন্তু একসাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কারো মেশিন আছে, কারো টেকনিক্যাল এক্সপার্টিস আছে। আচ্ছা, আমি এর সঙ্গে একটু যুক্ত করতে চাই যে এখন পর্যন্ত যেহেতু 24,000-এর বেশি সিকোয়েন্সিং হয়েছে,
পৃথিবী আসলে কি শিখলো এই সিকিউন্সিং এর মাধ্যমে, এবং বাংলাদেশ যে প্রথমবার করলো আমরা আসলে কি শিখলাম, বিষয়টি একটু পরিষ্কার করবেন। আচ্ছা, তো প্রথম কি শিখলাম সিকোয়েন্সিং করে? সবার প্রথমে অ্যানাউন্সমেন্ট হয়েছে এই করোনা ভাইরাস জিনোমটার জানুয়ারির 9 তারিখে। ওই দিন কিন্তু আমরা সিকোয়েন্সটা দেখেছিলাম বলে আমরা জানতে পেরেছি যে কোভিড-19 হয় SARS-CoV-2 ভাইরাসটা দিয়ে। সো দ্যাট ইজ লেসন নাম্বার 1। হ্যাঁ, লেসন নাম্বার 2, আমরা কিন্তু অনেক কথা বলি যে ভাইরাসটা কোথা থেকে এলো। ভাইরাসটা এখন আমরা বলতে পারি জিনোম সিকোয়েন্সিং করে যে এটা সম্ভবত বাদুড় থেকে এসেছে, বাদুড় থেকে অন্য কোনো প্রাণী থেকেছে, তারপর মানুষের মধ্যে এসেছে। এই কথাগুলো কিন্তু আমরা আজকে কনফিডেন্টলি বলতে পারি কারণ আমরা জিনোম সিকোয়েন্সিং করেছি। তৃতীয়ত, এই যে আমরা এত পিসিআর টেস্ট করছি, ডায়াগনস্টিক কিন্তু পিসিআর টেস্ট দিয়ে হচ্ছে মূলত পুরো পৃথিবীতে। এই পিসিআর টেস্টের জন্য লাগে প্রাইমার। এই প্রাইমার গুলা কিন্তু ডিজাইন করতে পারতাম না, মানে পিসিআর টেস্টটাই আমরা ডিজাইন করতে পারতাম না যদি না আমরা এই জিনোম সিকোয়েন্সিং গুলা করতাম। আমরা যত বেশি জিনোম সিকোয়েন্সিং করছি, এই যে 24,000 করেছি, আমরা কিন্তু বুঝতে পারছি যে যত দিন যাচ্ছে ভাইরাসটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই যে ভাইরাসের চেঞ্জ গুলাকে আমরা বলি মিউটেশন। প্রত্যেকটা ভাইরাস চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জের রেটটা ডিফারেন্ট হয়। এই রেটটা দেখে এবং চেঞ্জগুলো দেখে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি কবে ভাইরাসটা এসেছে, কোথায় আমরা এখন আছি, কত রকমের ভাইরাস। আমি এই এখনই আসলে আপনার কাছে জানতে চাই যে এই যে চরিত্র পরিবর্তন হচ্ছে, আমরা কি কোনো সুবিধাজনক অবস্থায় আছি কিনা, অথবা এর গতি প্রকৃতি আসলে কি রকম, আমাদের জন্য কোনো আশার খবর আসলে আছে কিনা? আসলে আমি জানি যে কিছু কিছু খবর আসছে যে ভাইরাসের আচরণ বদলে যাচ্ছে, কোথাও আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কোথাও অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আসলে এগুলোর জন্য খুব ভালো এভিডেন্স নাই। হ্যাঁ, একটা ভাইরাসের আচরণটা চেঞ্জ হয়, ভাইরাসটা অবশ্যই চেঞ্জ হয়, কিন্তু এক একটা দেশে আমরা এক এক রকম আচরণ দেখছি। এই আচরণ কিন্তু অনেকটা মানুষের আচরণের উপরেও ডিপেন্ড করে। একটা দেশে একটা এলাকায় জনবসতি কত, কালচারটা কিরকম। ইটালিতে কি হয়, একজন মানুষ একজনকে দেখে জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, যেটা রান্নাটা কালচারে হচ্ছে না। সংক্রমণের হার কিন্তু ওটার উপরেও ডিপেন্ড করে। রাইট নাও আমরা যে ভাইরাসটাকে সিকোয়েন্স করেছি, যতদূর আমরা অ্যানালাইজ করে দেখেছি, এটা খুবই ক্লোজলি রিলেটেড হচ্ছে ইউরোপে যে ভাইরাসগুলো ঘুরে বেড়াচ্ছে ওগুলোর সাথে। তো আমরা ইউনিক কিছু দেখতে পাচ্ছি না এখনো, আমরা যে একটা ভাইরাস সিকোয়েন্স করেছি ওটার মধ্যে। কিন্তু হয়তোবা যদি আমরা আরো বেশি সিকোয়েন্স করি, আরো অনেক গবেষণা করি, আরেকটু কনফিডেন্টলি আরো কিছু বলতে পারবো ভবিষ্যতে। আচ্ছা, আপনার কাছে আসবো আমি, সাইদুর রহমান খসরু, আপনার কাছে আবারও জানবো যে জাতীয় গাইডলাইনে আমরা কিন্তু ভিন্ন একটি বিষয় দেখেছি যে 3টি ওষুধ সুপারিশ করা হয়েছে, এরপরে 5টি ওষুধ তালিকাভুক্ত করা হয়েছে, বলা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এইভাবে আসলে আমরা তালিকাভুক্তি খুব সহজেই করে ফেলতে পারি কিনা, এটার অর্থনৈতিক কিংবা শারীরিক কোনো ক্ষতি আছে কিনা, জানবো আপনার কাছে। ধন্যবাদ মুজাহিদ শুভ। এটা আসলে তালিকাভুক্তি, সুপারিশ, অন্তর্ভুক্তি, গাইডলাইন, এই শব্দগুলো আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই মহামারীর সময়ে যখন প্রথম 3টি বললেন, তারপরে 5টি ওষুধ, এটা তালিকাভুক্তি বলা হলেও যে ব্যাখ্যাটা দেওয়া হয় সেটা হচ্ছে যে তালিকাভুক্ত করা হয়েছে উইথ এন এক্সপেকটেশন যে এটা তালিকায় থাকলে দেশের চিকিৎসকরা এটাকে বিবেচনা দিবেন যখন তারা রোগী চিকিৎসা করবেন। কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর মধ্যে বেশ কিছু ওষুধ আছে যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ এবং সেগুলো নিরন্তর প্রমাণ হচ্ছে। মানে গত কয়েকদিন যাবত এই অন্তর্ভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলো সম্পর্কে প্রচুর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন দেশে রেগুলেটরি এজেন্সি সতর্কবাণী উচ্চারণ করেছে এগুলো সম্পর্কে, কিন্তু তারপরও সেগুলো কিন্তু তালিকাতে আছে। আমরা মনে করি মহামারী যে রোগের চিকিৎসা নেই সেরকম একটি ক্ষেত্রে যেহেতু সুনির্দিষ্ট কোনো কার্যকর ওষুধ নেই, সেখানে কম্প্যাশনেট ইউজ অথবা অফ লেভেল ইউজ এটা আসলে একটা স্বীকৃত পদ্ধতি বিজ্ঞানে। কিন্তু এইভাবে জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ওষুধটি ব্যবহারের একটি এনকারেজিং টোন তৈরি হয়। আমরা মনে করি এই এনকারেজিং টোন সমগ্র দেশের পপুলেশন, আমরা জানি এই রোগে শতকরা 80% আসলে মানুষের খুবই মৃদু আকারের হয়, যাদের কোনো চিকিৎসা তেমন প্রয়োজনই হয় না। 10 থেকে 15% সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগে। অর্থাৎ এই যে 95% লোক যাদের জন্য শুধু লক্ষণ ভিত্তিক চিকিৎসা অথবা সাপোর্টিভ থেরাপি দিয়েই ভালো হয়ে যেত, তাদের মধ্যে কিন্তু এই যে ওষুধগুলোর কথা বলা হলো তালিকাভুক্ত, এই ওষুধগুলো তাদেরকে দেয়া না হলে তাদের মধ্যে একটা বঞ্চিত ভাব তৈরি হবে এবং এই ওষুধগুলো দেওয়ার ফলে যদি কোনো ঝুঁকি ঘটে
আমাদের দেশে যেহেতু পোস্টমর্টেমের বন্দোবস্ত যথেষ্ট নেই, আমরা এটা কখনো বেরও করতে পারবো না যে আসলে এই ওষুধগুলো ব্যবহারের কারণেই তারা যে অতিরিক্ত মৃত্যুবরণ করলেন, অথবা কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হলো, অথবা হাসপাতালে বেশি দিন রইলেন। অতএব এটার দুটো প্রভাব পড়বে। একটি হচ্ছে শারীরিক ক্ষতি, সেটা মৃত্যু থেকে শুরু করে বেশি দিন হাসপাতালে থাকা, অথবা কোনো পার্টিকুলার অর্গানে, যেমন কার্ডিয়াক অ্যারিথমিয়া, কয়েকটা ড্রাগগুলোর নাম উচ্চারণ করছি না, আর বিভ্রান্তি যেন না বাড়ে সেজন্য। আবার একই সঙ্গে এর একটি আর্থিক প্রভাব আছে। বেশ কিছু ওষুধ বেশ মূল্যবান, সেগুলোর একটি রেজিম 50-60 হাজার টাকা খরচ হয়ে যাবে, এবং একজন মানুষ এই আতঙ্কগ্রস্ত অবস্থায় এই ওষুধটি গ্রহণের জন্য ব্যগ্র হয়ে পড়বেন, এবং চিকিৎসকের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি হবে ওষুধগুলো লেখা। অতএব এটাকে শুধুমাত্র তালুকে ভুক্তি, অন্তর্ভুক্তি, এটা আমরা সুপারিশ করিনি, এই কথাগুলো বলা যায়, কিন্তু এগুলো আসলে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য সেবাদানকারী চিকিৎসকদের উপর প্রভাব পড়ছে, এবং এই রোগে আক্রান্ত মানুষ এবং তাদের আত্মীয় স্বজনের উপরে মানসিক চাপ তৈরি হচ্ছে। আচ্ছা, আপনার কাছে আসবো আমি। ডাক্তার লিয়াকত আলীর কাছে জানতে চাইবো যে আপনি বলেছেন যে 1 বছরের আগে আসলে ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যদিও বা তৈরি হয়, যারা আসলে লিড দিচ্ছেন, তৈরি করছেন, তারা উন্নত বিশ্বের কয়েকটি দেশ। যদি তৈরিও হয়ে যায়, উন্নয়নশীল দেশ কিংবা গরিব দেশ আসলে আমরা যাদেরকে বলে থাকি, তারা কি আসলে ভ্যাকসিনটি আবিষ্কার হওয়ার পরে পাবে কিনা, এটি নিয়ে কিন্তু সারা পৃথিবীব্যাপী এক ধরনের সমালোচনা কিংবা এক ধরনের আলোচনা চলছে। আপনার কাছে জানবো। অধ্যাপক সাইদুর রহমান খসরু ইতিমধ্যেই ঔষধের রাজনৈতিক অর্থনীতি নিয়ে ইঙ্গিত করেছেন, কথা বলেছেন। আসলে ভ্যাকসিনেরও রাজনৈতিক অর্থনীতি আছে, কারণ একটা ভ্যাকসিন তৈরি হওয়ার পরে আসল চ্যালেঞ্জটা হলো যে সেইটিকে প্রোডাকশন স্কেল আপ করা। সে কথাটি আমি আগেই বলেছি। সেই ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের যত অভিজ্ঞতা রয়েছে, আরএনএ, ডিএনএ বা ভেক্টর বেস প্ল্যাটফর্মে অভিজ্ঞতাটা কম, সুতরাং এটা টেকনোলজির একটা মনোপলি থাকতে পারে। ফরচুনেটলি ইন্ডিয়ার সাথে যে কোলাবোরেশনটা অক্সফোর্ড করেছেন, এই ধরনের হয়তো কোলাবোরেশন যেমন চায়না পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে, আমাদের দেশকে হয়তো প্রস্তাব দিতে পারে। কিন্তু আমাদের মুশকিল হয়ে গেছে যে আমাদের পুঁজি যারা হ্যান্ডেল করছেন, যারা ঔষধ নিয়ে অনেক বেশি প্রচারণায় মত্ত হয়ে গেছেন, তারা কিন্তু এইদিকে অত অগ্রসর হন না, কারণ এখানে অর্থের পরিমাণটা ভ্যাকসিনে প্রতিরোধে লাভের পরিমাণটা কম থাকে, সেখানে একটা অর্থনীতির ব্যাপার থেকে যায়। তো দ্বিতীয়ত হচ্ছে যে যখন স্কেল আপ করা হলো, তখন সেগুলো যখন প্রথমে নাই উন্নত দেশের মানুষগুলো, যেমন ইউকে লোক ইতিমধ্যে কিন্তু বলা শুরু করেছে যে আমার ট্যাক্সের পয়সা দিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি যেহেতু এটি তৈরি করছে, আমাদের দাবি আগে, যেহেতু আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা তৈরি হচ্ছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে যারা তৈরি করবে উন্নত দেশগুলো, তারা আগে এটা চাইবে। এখান থেকে যখন আমাদের দেশে এসে পৌঁছবে এই ডেভেলপিং কান্ট্রিতে বা অনুন্নত দেশগুলোতে, তখন আপনি যেভাবে পিপিইর ঘটনা দেখেছেন, যে পিপিই কে আগে পরিধান করা শুরু করেছিল, যাদের প্রাপ্য, যাদের আগে ফ্রন্টলাইন ওয়ার্কার, সংগ্রাম করছেন, তাদের কাছে যাওয়ার আগে কিন্তু অনেকের কাছে চলে গেছিল যারা প্রিভিলেজ ক্লাস, যারা অনেক কিছু নিয়ন্ত্রণ করে। সুতরাং এই ভ্যাকসিনও হয়তো শুরু হয়ে যাবে, যাদের প্রয়োজন তাদের কাছে আগে যাবে কিনা। সেই ক্ষেত্রে যদি সুস্পষ্ট পলিসি এবং আগে থেকে প্রস্তুতি না থাকে, এবং এই ভ্যাকসিনের ক্ষেত্রে বিশেষ করে যেমন ট্র্যাডিশনাল ভ্যাকসিন হয়তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডেও হয়তো ট্রান্সপোর্ট করা যায়, কিন্তু এই যে আরএনএ বা ডিএনএ বেস ভ্যাকসিন এমনও হতে পারে যে -80 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে ট্রান্সপোর্ট করতে হবে, স্টোর করতে হবে, তার একটা প্রক্রিয়া ফলো করতে হবে। সেই সব প্রস্তুতিগুলো আগে থাকাটা, এবং যেমন ধরুন এখানে আরো অনেক রহস্য রয়েছে। রহস্য হচ্ছে যে এখানে সবচেয়ে চাহিদা কার হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের বয়স বেশি। আমরা সবাই জানি যে 60-এর ঊর্ধ্বে বয়স হলে কিংবা যাদের অন্যান্য অসুখ রয়েছে, তারা সবচেয়ে ভুক্তভোগী, তারা বেশি মারা যাচ্ছে, তারা বেশি আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের তাহলে ভ্যাকসিন বেশি দরকার। কিন্তু প্যারাডক্সটা দেখুন, তারা ইমিউনো কম্প্রোমাইজ মানে হচ্ছে যে বেশি ভ্যাকসিন না দিলে তাদের ইমিউনিটি গ্রো করতে অসুবিধা। যারা ইয়াঙ্গার তাদের ইমিউনিটি যত সহজ, চাইল্ডদের যত সহজ, বয়স্কদের অত সহজ না। সুতরাং সেইখানে ডোজের ব্যাপার আছে, সেখানে ট্রায়ালের ব্যাপার আছে, এবং রিঅ্যাকশন অন্যান্য। মানে আমরা যদি একটু একেবারে সংক্ষেপে জানতে চাই যে আমাদের পাওয়ার ক্ষেত্রে কি প্রস্তুতি আসলে দরকার, একেবারে সংক্ষেপে জানবো। বিল গেটস বলেছেন সেই কথাটি এখন আশার বাণী। উনিও বলেছেন যে আসলে তৃতীয় বিশ্বের দরিদ্র শ্রেণীর যে লোকগুলো, তাদের কাছে না, এই যে কথাগুলো বলা, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। যদি আমরা প্রস্তুতি না নিয়ে থাকি, এইসব বিষয়গুলো পলিসি আগে নির্ধারণ না করি, এবং বিল গেটস যেটা বলেছে এটা অত্যন্ত ভাইটাল কথা, যে গাভী, যেটা আমাদের যেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়েছেন, পুরস্কারও পেয়েছেন দেশের পক্ষে, সেই ধরনের প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে আমরা আগে থেকে যদি প্রস্তুত না হই, তাহলে এই ভ্যাকসিনের
ডেভেলপড হলেও তো মানে সেই সুফলটা আমরা কিন্তু সময় মতো লাভ করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি 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 আপনার কাছে আসবো। আমি ডক্টর সেজুতি সাহার কাছে জানতে চাইবো যে এই যে প্রথমবার আসলে সিকোয়েন্সিং করলেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং বাংলাদেশের এখন কি করণীয়? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আগামী 2-3 মাস আমাদের কিন্তু এখনো ফোকাস পেশেন্ট সার্ভিস দেয়া, যেহেতু আমরা একটা কোভিড ল্যাব, যত নমুনা আসবে সবগুলোকে আমরা টেস্ট করতে চাই এবং ওইটার কোয়ালিটি আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাই না। ওইটাকে একদম ঠিক রেখে যখন আমরা এক্সট্রা সময় পাবো তখনই শুধু আমরা গবেষণার কাজটা করব, সিকোয়েন্সিংটা করব। আমাদের ইচ্ছা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে আমরা 80 থেকে 100টা আরো ভাইরাস সিকোয়েন্স করতে চাই এবং আমরা এমন ভাবে সিকোয়েন্স করতে চাই যে সেটা যেন এক জায়গা থেকে না আসে, দেশের বিভিন্ন জায়গা থেকে যেন আমরা ভাইরাসটা সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোথায় কি কোন ভাইরাসটা দিয়ে সংক্রমণ হয়েছে। এরপরে যেটা মানে আগেও বলছিলাম যে এটাই কিন্তু আমাদের একটা অপরচুনিটি যে পুরো দেশে আমরা সমন্বিতভাবে কিভাবে এই সিকোয়েন্সিং টেকনোলজিটা ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ, কারণ এটা না হয় এখন একটা প্যান্ডেমিক শুরু হয়েছে করোনা ভাইরাসের, আমাদের কিন্তু 2 মাস লেগেছে এই জিনোমটা সিকোয়েন্স করতে। আমরা আশা রাখি যে আমরা যে লেসেন্স গুলা শিখবো এই সিকোয়েন্সিং থেকে বা যে এক্সপার্টিসটা আমরা ডেভেলপ করব, এটা যেন আমরা নেক্সট প্যান্ডেমিককে বন্ধ করতে পারি বা এপিডেমিককে যেন আমরা বন্ধ করতে পারি সিকোয়েন্সিং করে। কিন্তু মানে এর জন্য আসলে কার্যক্রম এখনই আপনারা শুরু করেছেন কিনা, কি ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন সেটি জানবো। আচ্ছা, তো হ্যাঁ, আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি। আমরা যেসব স্যাম্পল পাচ্ছি যেখানে আমরা দেখছি যে ভাইরাসের লোডটা অনেক বেশি, আমরা অলরেডি ওদেরকে আলাদা করে রাখছি। আমরা নিষ্ক্রিয় করে ফেলি ইমিডিয়েটলি ভাইরাসগুলোকে এবং আরএনএ গুলাকে প্রোটেক্ট করে রাখি, যেন অনেকদিন সে যেন -80 বা -20 টেম্পারেচারে থাকলেও যেন তাকে আমরা পরে সিকোয়েন্স করতে পারি। আমরা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাথে কাজ করছি যেন ওনারা আমাদেরকে আরো সাপোর্ট দিতে পারে সিকোয়েন্সিং এর জন্য। এবং এখন আমি যেটা বলছিলাম যে আমাদের ছোট একটা মেশিন আছে, আমরা একটার বেশি বা দুটার বেশি ভাইরাস সিকোয়েন্স করতে পারি না, আমরা আরো প্রোটোকল ডেভেলপ করছি যেন আমরা একসাথে আরো কম খরচে অনেকগুলা ভাইরাস সিকোয়েন্স করতে পারি। আচ্ছা, এবং বাংলাদেশের যারা জি বাংলাদেশের যারা গবেষক আছেন আসলে বা এই ধরনের কাজ করতে পারেন, সেই ধরনের সক্ষমতা আছে, তাদের প্রতি আপনার শেষ পরামর্শটুকু আসলে জানাবেন। আমার শেষ পরামর্শটুকু হচ্ছে যে চলেন আমরা সবাই একসাথে কাজ করি। আমাদের এক একজনের এক একটা উইকনেস, এক একজনের এক একটা স্ট্রেংথ। আমরা যদি সবাই মিলিতভাবে এই সিকোয়েন্সিংটাকে এগিয়ে নিতে পারি তাহলেই লাভ হবে। কারণ শুধু একটা অর্গানাইজেশন বা একটা ছোট দল সিকোয়েন্সিং করলে কিন্তু শেষ পর্যন্ত এটা সাস্টেইনেবলও না এবং অনেক লাভ হবে না। এবং বাংলাদেশে যদি আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সিকোয়েন্স করতে চাই তাহলে আমাদের সত্যি বাংলাদেশের কোনায় কোনায় যে কিছু ল্যাবে এই টেকনোলজিটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমাদেরকে একসাথে মিলিতভাবে কাজ করতে হবে, সবার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আপনাদের চারজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দর্শক, দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোভিড-19 সেটির রহস্য কিন্তু সারা পৃথিবীতে ধীরে ধীরে খুলতে শুরু করেছে। আমরা যদি আরও বেশি জিনোম সিকোয়েন্সিং করতে পারি, একাধিক যদি করতে পারি, আমরাও আসলে এর রহস্যটুকু আসলে জানতে পারবো এবং একইভাবে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের দেশের জন্য কি ধরনের ভ্যাকসিন প্রয়োজন এটি যেন আমরা নিজেরাই তৈরি করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করব। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।